তাহলে ত্রিবিধ ক্রিয়া বিশেষণের রূপ আমরা পেলাম। একটা হচ্ছে সপ্তমী এবং তৃতীয়ার সঙ্গে এ এবং এ যুক্ত হয়ে বিভক্তি যুক্ত হয়ে। দ্বিতীয়টা হচ্ছে যে সর্বনামজাত যে ক্রিয়া বিশেষণের রূপ, সেখানে অসমাপিকা ক্রিয়াপদ পর্যন্ত গঠিত হচ্ছে। এবং তৃতীয়টি হচ্ছে বিশেষ্য এবং বিশেষণের সঙ্গে এ এবং এ প্রত্যয় যুক্ত হয়ে যে একটা নতুন পদ গঠিত হচ্ছে, তা হচ্ছে এই ক্রিয়া বিশেষণের রূপ। নমস্কার, বাংলা ভাষা ও সাহিত্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আরও একটি নতুন ক্লাস নিয়ে এসে হাজির হয়েছি। আমাদের আগের দিনের ক্লাসে যে বিষয়টি আলোচনা করা হয়েছিল সেই বিষয়টি হচ্ছে যে চর্যা গানের যে ভাষা, সেই ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে, এবং বলাই বাহুল্য সেই রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের সম্পূর্ণ বিবরণ বা সম্পূর্ণ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা আগের দিন শেষ করতে পারিনি। অর্ধেকটা শেষ করেছিলাম, বাকি যে অংশটা সেটা বলেছিলাম যে পরের দিনের ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের ওই চর্যাপদের ভাষার যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেই রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরবর্তী অংশটি আলোচনা করা হবে। আশা করছি ক্লাসটি ভালো লাগবে। আপনারা ক্লাসটিকে স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণটা দেখুন, এবং আশা করছি নতুন কিছু তথ্য পাবেন, এবং যেখানে যেখানে সংশয় লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়গুলো সম্পূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার পরবর্তী ক্লাসে। তো শুরু করা যাক চর্যাপদের যে ভাষা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরবর্তী অংশ, সেই বিষয় পর্যন্ত। আগের দিন আমরা কি জেনেছিলাম? আগের দিন আমরা জেনেছিলাম যে চর্যাপদের ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের যে প্রথম অংশগুলো, যেমন জেনেছিলাম হচ্ছে চর্যাপদের যে শব্দরূপের প্রসঙ্গ, যেখানে বিশেষ্য এবং সর্বনামের প্রসঙ্গটি, সেই সঙ্গে জেনেছিলাম লিঙ্গ, বচন, বিভক্তি, অনুসর্গ, এই দিকগুলো। আজ আমরা জানব চর্যাপদের যে ক্রিয়ারূপ, সেই ক্রিয়ারূপের প্রসঙ্গটি, ক্রিয়াপদের প্রসঙ্গটি। চর্যাপদের যে ক্রিয়াপদের প্রসঙ্গ, সেখানে আমরা দেখি সমাপিকা ক্রিয়া, অর্থাৎ চর্যাপদের ভাষায় সমাপিকা ক্রিয়া কীভাবে ব্যবহৃত হয়েছে, অসমাপিকা ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অব্যয়, বাক্যরীতি, এই প্রসঙ্গগুলো আমরা আজকের ক্লাসে জেনে নেব। এক্ষেত্রে আমরা এই যে অসমাপিকা ক্রিয়া বা ক্রিয়া বিশেষণ ইত্যাদি যে ব্যাকরণের যে বিভিন্ন নামগুলোর কথা বলছি আমরা, সেই বিষয়গুলো কি সেইগুলো সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নিয়ে তারপরে চর্যাপদে এগুলোর কীভাবে ব্যবহার হয়েছে সেইগুলোকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে আসি সমাপিকা ক্রিয়ার প্রসঙ্গে। যেমন সমাপিকা ক্রিয়া বলতে কোনো বাক্যের অর্থ যদি কোনো ক্রিয়ার দ্বারা সম্পূর্ণ হয়েছে বোঝায়, তাহলে সেটা হয় সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয়নি, অর্থাৎ একটা আকাঙ্ক্ষা তৈরি করে রেখেছে বোঝায়, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে আমরা একটা উদাহরণ দিই। যেমন একটা সহজ উদাহরণ দিই, বলা হলো রাম বাড়ি গিয়ে ভাত খেলো। এটা সম্পূর্ণ একটা বাক্য, রাম বাড়ি গিয়ে ভাত খেলো। এক্ষেত্রে যদি আমরা রাম বাড়ি, এখানে কটা ক্রিয়াপদ আমরা পাচ্ছি একটা হচ্ছে গিয়ে, গিয়ে মানে যাওয়া অর্থে বোঝাচ্ছে, তাহলে সেটা কাজ করাই বোঝায় ক্রিয়া। এবং খেলো, এটাও একটা কাজ করা বোঝাচ্ছে। দুটোর ক্ষেত্রেই আমরা যদি দেখি দুটোই ক্রিয়াপদ, কিন্তু রাম বাড়ি গিয়ে, এই গিয়ে কথাটা বলবার পর আমরা যদি ভাত খেলো পদটিকে বা অংশটিকে বাদ দিয়ে দিই, তাহলে বাক্যটা কী দাঁড়াচ্ছে? রাম বাড়ি গিয়ে। এই রাম বাড়ি গিয়ে কথাটা বলবার পর যদি আমরা থেমে যাই, তাহলে কি বাক্যটা সম্পূর্ণ হচ্ছে বা হয়েছে বলে মনে হচ্ছে? হচ্ছে না। এই হচ্ছে না মানে রাম বাড়ি গিয়ে কিছু একটা করবে, সে ভাতও খেলো হতে পারে, সে পড়া করলো সেটাও হতে পারে, সে অন্য কোনো কাজ করলো সেটাও হতে পারে, কিন্তু মুখ্য বিষয়টা হচ্ছে রাম বাড়ি গিয়ে এইটুকু বলবার পর অন্য একটা কিছু বলবার থাকছে, যেটা বলা হচ্ছে না। যদি বলা না হয় এবং ওইটুকু বলবার পর যদি থেমে যায়, বা ওইটুকু বলবার পর যে মনের মধ্যে আকাঙ্ক্ষাটা তৈরি করছে, এটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ এই গিয়ে পদটির দ্বারা বাক্য সম্পূর্ণ করতে পারছে না, তার সঙ্গে নতুন কোনো পদ যুক্ত করতে হচ্ছে, তবে বাক্যটা সম্পূর্ণ হচ্ছে। এই হলো সমাপিকা ক্রিয়া। অর্থাৎ রাম বাড়ি গিয়ে, এই গিয়ে পদটিতে বাক্য যেহেতু আকাঙ্ক্ষা তৈরি করে রাখছে আরও কিছু, সেই জন্য এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। কিন্তু আমি যদি বলি রাম বাড়ি গিয়ে ভাত খেলো, আমি বাড়ি গিয়ে কথাটা বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে শুধু বললাম রাম ভাত খেলো, তাহলে দেখা যাচ্ছে এখানে খেলো পদটির দ্বারা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, এবং অবশ্যই যে একটা সম্পূর্ণ ক্রিয়া বা সম্পূর্ণ কাজ করা বোঝাচ্ছে। এই সম্পূর্ণ কাজ করা বোঝাচ্ছে যে খেলো পদটির দ্বারা, অর্থাৎ বাক্যটাকে সম্পূর্ণ করলো, অর্থটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করলো। এই জন্য খেলো পদটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করছে তাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণ না করে একটা আকাঙ্ক্ষা তৈরি করে রাখে বা বাক্যের অর্থকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে না বা পারে না, তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। এখন আমরা চর্যাপদের যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার বিষয়গুলো রয়েছে সেইগুলোকে এই নিরিখে বিচার করে দেখব।
সমাপিকা ক্রিয়াতে আমরা কি দেখছি যে চর্যাপদের যে ভাষা বা চর্যাপদের যে গানগুলো রয়েছে সেই গানগুলোর ভাষার মধ্যে যে বর্তমানকালে লেখা এবং হচ্ছে কিছু সীমাবদ্ধ ক্ষেত্রে যে ভবিষ্যৎকাল, এই দুটো বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে বা অন্য কোনো কালে ক্রিয়াপদে কর্তৃবাচ্যের কোনো প্রয়োগ নেই। একই সঙ্গে ক্রিয়াপদের যে রূপ তাতে বচন এবং পুরুষ ভেদ ছিল, তবে ক্রিয়াপদের যে রূপ তাতে বচন এবং পুরুষ ভেদ ছিল। এর উদাহরণ আমরা পরে দেখব। ক্রিয়াপদের রূপে বচন পুরুষ বচন, এক বচন দ্বিবচন বা বহুবচন, যদি এক বচন দ্বিবচন বহুবচন চর্যাপদের মধ্যে নেই, আধুনিক বাংলায় নেই, সেটা প্রাচীন ভারতীয় আর্য ভাষার মধ্যে রয়েছে এক বচন দ্বিবচন বহুবচনের প্রসঙ্গ। হ্যাঁ, সেগুলো ছিল। নব্য ভারতীয় আর্য ভাষার মধ্যে বচন হচ্ছে মূলত দুই প্রকার, এক বচন এবং বহুবচন। মধ্য ভারতীয় আর্য ভাষাতেও তাই। সে যাই হোক, সেসব প্রসঙ্গে আমরা যাচ্ছি না। তাহলে আমরা বললাম যে বচন এবং পুরুষ ভেদে, পুরুষের প্রকারটা আমরা জানি, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং হচ্ছে প্রথম পুরুষ। এই বচন এবং পুরুষ ভেদের প্রয়োগ ছিল, অর্থাৎ প্রয়োগ ছিল, কিন্তু তবে এর যে প্রয়োগটা বা এর যে ভেদটা সেটা সর্বক্ষেত্রে সমানভাবে রক্ষিত হয়নি, অর্থাৎ কোথাও কোথাও ব্যতিক্রম লক্ষ্য করা গেছে, সেগুলোও আমরা পরে জানবো। একই সঙ্গে যখন কর্মবাচ্যের মধ্যে যে কর্তৃপদটা থাকে, হ্যাঁ, কর্মবাচ্যের মধ্যে যে কর্মবাচ্য কাকে বলবো, যে বাক্যর মধ্যে আর কি কর্মপদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি যোগাযোগ, অর্থাৎ কর্মপদ পদের সঙ্গে মানে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, সেই হচ্ছে কর্মবাচ্য। এই কর্মবাচ্যে যে কর্তৃপদটি রয়েছে সেই কর্তৃপদটা যদি স্ত্রীলিঙ্গবাচক হয়, তাহলে অতীতকালে ইলো যদি থাকে শেষে এবং ভবিষ্যৎকালে যদি ইবো থাকে শেষে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্ত্রী প্রত্যয় ব্যবহৃত হতে। আমরা উদাহরণটা দিই। আমি কি বললাম, যদি কর্মবাচ্যের যে কর্তৃপদটা থাকে সেই কর্তৃপদ স্ত্রীলিঙ্গবাচক হয় বা স্ত্রী হয়, তাহলে সেক্ষেত্রে যে ক্রিয়াপদের থাকবে, ক্রিয়াপদের শেষে যে অতীতকাল, সেই অতীতকালে ইলো প্রত্যয় থাকে, অবশ্যই অতীতকালে ইলো হয়, যেমন পড়িল, খাইলো, যাইলো ইত্যাদি। এবং ভবিষ্যৎকালের শেষে যদি ইবো প্রত্যয় থাকে, ইবো মানে আমরা জানি সে ইবো করিব, যাইব, খাইব, অর্থাৎ ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, তাহলে এর যে এই ইবো এবং ইলোর অন্তে একটা স্ত্রী প্রত্যয় যুক্ত হয়। যেমন লাগেলি তান্তি, যদি বলা হয় মানে স্ত্রী প্রত্যয় না হতো তাহলে হতো কি লাগেলো তান্তি, আর স্ত্রী প্রত্যয় যুক্ত হবার কারণে হয়েছে লাগেলি তান্তি। ঠিক একইভাবে দিবি পীড়িচ্ছা, এটা হতে পারত যদি স্ত্রী প্রত্যয় না হতো তাহলে হচ্ছে দিব পীড়িচ্ছা, তাই হয়েছে স্ত্রী প্রত্যয় হওয়ার কারণে হয়েছে দিবি পীড়ি, অর্থাৎ ইবোর সঙ্গে ই যুক্ত হয়ে হয়েছে দিবি। এই গেল প্রাথমিক যে সমাপিকা ক্রিয়ার রূপ। এরপরে আসি সমাপিকা ক্রিয়ার মধ্যে যে ভাবগুলো রয়েছে, যেমন নির্দেশক ভাব, অতীতকাল রয়েছে, ভবিষ্যৎকাল রয়েছে, অনুজ্ঞা ভাব রয়েছে। প্রত্যেকটি সমাপিকা ক্রিয়াপদের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে চর্যাপদের ভাষার মধ্যে। নির্দেশক ভাবটা কীভাবে পাওয়া যাচ্ছে, বর্তমানকালের যে উত্তম পুরুষ তার এক বচনে ব্যবহার করা হয়েছে মি, বর্তমানকালের উত্তম পুরুষের এক বচনে মি ব্যবহার করা হয়েছে এবং বহু বচনে রয়েছে হু। যেমন পেখমি, সেমি, জানমি ইত্যাদি। আর বহু বচনের যে হু ব্যবহার করা হয়েছে তার উদাহরণগুলো কী কী, যেমন হচ্ছে খেলহু, করহু, লেহু ইত্যাদি যে পদগুলো, এইগুলো হচ্ছে চর্যাপদের নির্দেশক ভাব, যে সেই নির্দেশক ভাবের বর্তমানকালের উত্তম পুরুষের বহু বচনের পদ, অর্থাৎ ক্রিয়াপদ। এবং মধ্যম পুরুষে আমরা কি পাচ্ছি, মধ্যম পুরুষের এক বচনে আমরা পাচ্ছি সি। উদাহরণ দেখি আমরা, পুছসি, আইসসি ইত্যাদি। আরও অন্যান্য উদাহরণ আছে, পুছসি, আইসসি, যাসি, বুঝসি ইত্যাদি ক্রিয়াপদগুলি রয়েছে। আর একই সঙ্গে এই যে নির্দেশক ভাবের যে বর্তমানকাল, সেই বর্তমানকালের মধ্যম পুরুষের বহু বচনে যেগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো হচ্ছে হ। যেমন হচ্ছে জানহ, পরিমাণহ, ছেবহ, ভুলহ, বিন্ধহ ইত্যাদি নির্দেশক ভাবগুলো বা ইত্যাদি ক্রিয়াপদগুলো ব্যবহৃত হয়েছে ওই হ নির্দেশক ভাব যুক্ত হয়ে। অবশ্যই এগুলো প্রত্যেকটাই সমাপিকা ক্রিয়াপদ। একই সঙ্গে এটা গেল উত্তম পুরুষ এবং হচ্ছে মধ্যম পুরুষ। এবার চর্যাপদের যে ভাষা, তাই সেই সমাপিকা ক্রিয়াপদের মধ্যে যে নির্দেশক ভাবগুলো যুক্ত হয়েছে, সেই নির্দেশক ভাবের প্রথম পুরুষের যে এক বচন তাতে ব্যবহৃত হয়েছে ই, অর্থাৎ ই নির্দেশক ভাবটি যুক্ত হয়েছে। যেমন হচ্ছে ভনয়, চুপয় ইত্যাদি যে ক্রিয়াপদগুলো, সমাপিকা ক্রিয়াপদগুলো, সেই সঙ্গে যখন বহু বচন হয়ে গেছে সেই বিষয়টা, মানে এই ক্রিয়াপদগুলো যখন বহু বচন হয়ে গেছে তখনই যুক্ত হয়েছে তি, অর্থাৎ দন্তনয় তয়ে হস্যি, যেমন ভনন্তি,
করন্তি ইত্যাদি ক্রিয়াপদগুলো। একই সঙ্গে এই প্রথম পুরুষের একবচনে অই নামক নির্দেশক ভাবটিও যুক্ত হয়েছে একবচনে, এবং বহুবচনে যুক্ত হয়েছে ফি নামক নির্দেশক ভাব। অয় এর নির্দেশক ভাবের উদাহরণগুলো কী কী? যেমন হচ্ছে করি অয়, বলি অয় ইত্যাদি। আবার থি নির্দেশক ভাব যেটা বহু বচনে ব্যবহৃত হয়েছে, সেগুলো যেমন ভনথি ইত্যাদি ক্রিয়াপদগুলো। এরপরেই আসি আমরা যে এটা গেল চর্যাপদের যে নির্দেশক ভাব সমাপিকা ক্রিয়ার মধ্যে পাওয়া তার বর্তমানকালের অবস্থা। এবার আসি আমরা কি ভবিষ্যৎকালের অবস্থাটির দিক। তবে চর্যাগানের ভাষায় যে সমাপিকা ক্রিয়াপদ তার যে নির্দেশক ভাব, সেই নির্দেশক ভাবের ভবিষ্যৎকালের যে বিষয়টা রয়েছে, সেই ভবিষ্যৎকালের কিন্তু দুটো রূপ পাওয়া যায়। একটা হচ্ছে প্রাচীন মৌলিক রূপ যেটাকে বলা হয়, আর একটা হচ্ছে কৃদন্ত রূপ। প্রাচীন মৌলিক রূপ যদিও চর্যাপদের ভাষার মধ্যে তেমন একটা বেশি পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মধ্যম পুরুষ বা এবং প্রথম পুরুষের যে পদ সেই পদের ক্ষেত্রে। যেমন দুটো একটা উদাহরণ মধ্যম পুরুষে আমরা পাই চর্যাপদের সমাপিকা ক্রিয়ার নির্দেশকভাবে, সেটা হচ্ছে যে মূলত সি, এবং প্রথম পুরুষে পাই হ। যেমন মধ্যম পুরুষে যে সি নির্দেশক ভাবটি পাই ভবিষ্যৎকালের প্রাচীন মৌলিক রূপে যেটা আর কি, সেটা হচ্ছে হো সি সি, মারি হোসি ইত্যাদি। আর প্রথম পুরুষে যে যে নির্দেশক ভাবটা আমরা পাচ্ছি ভবিষ্যৎকালের প্রাচীন মৌলিক রূপে, সেটা হচ্ছে হ। যেমন হচ্ছে করি হ, ও হি হ, এই ক্রিয়াপদগুলো। এরপরে আসি চর্যাপদের যে ভবিষ্যৎকালের কৃদন্ত রূপের দিকে। আমরা এটা জানলাম যে চর্যাপদের সমাপিকা ক্রিয়াপদের যে নির্দেশক ভাব তার ভবিষ্যৎকালের প্রাচীন মৌলিক রূপ বা প্রাচীন রূপ বা মৌলিক রূপ, যেটা অর্থাৎ মূল রূপ বলতে সংস্কৃত থেকে জাত যে পদগুলো, যে ভবিষ্যৎকালের পদ। এই যে মৌলিক চর্যাপদের ভাষার যে ভবিষ্যৎকালের মৌলিক রূপের যে কথাগুলো আমরা এতক্ষণ জানলাম, এই মৌলিক রূপের বিষয়গুলো ছাড়া চর্যাপদের যে অধিকাংশ সমাপিকা ক্রিয়াপদ তাতে যে নির্দেশক ভাবগুলো যুক্ত হয়েছে ভবিষ্যৎকালের, সেগুলো মূলত ভবিষ্যতের কৃদন্ত রূপেরই ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে কি দেখা যায়, সংস্কৃত থেকে জাত যে তব্য প্রত্যয়, সেই তব্য প্রত্যয়জাত ইবো, এই ইবো যোগে মূলত ভবিষ্যতের পদ গঠিত হতো, সেটা সংস্কৃতর ক্ষেত্রে। এবং এই যে রীতিটা চর্যাপদের ভাষার মধ্যেও প্রচলিত ছিল। যেমন আমরা কি দেখি, আমার আরও একটা বিষয় বলবার, আর এই যে ইবো প্রত্যয় যোগে বা কৃদন্ত পদের যে ভবিষ্যতের পদ বা ভবিষ্যতের যে কৃদন্ত রূপ, এই রূপটি মূলত কর্মভাববাচ্যের মধ্যেই প্রচলিত ছিল এবং কর্মের বিশেষণ রূপেও ব্যবহৃত হতো। তার মানে কর্মভাববাচ্যের প্রসঙ্গ আসছে এখানে। যেমন উদাহরণ যদি দেখি, সেটা হচ্ছে করিব, হইব, হইব বানান হয় ওকার হস্যইব, হইব, ভাইব, ভয়াকার হস্যইব, ভাইব। আবার স্ত্রীলিঙ্গে দিবি, প্রত্যেকটাই ভবিষ্যতের কৃদন্ত রূপ, অর্থাৎ ইবো প্রত্যয় যুক্ত হচ্ছে, ইবো প্রত্যয়টি যুক্ত হচ্ছে, এবং এই ইবো প্রত্যয়টা আসছে সংস্কৃত তব্য প্রত্যয় থেকে, তা চর্যাপদের ভাষার মধ্যে রক্ষিত হয়েছে। এরপরে আসি আমরা চর্যাপদের যে সমাপিকা ক্রিয়াপদ, সেই সমাপিকা ক্রিয়াপদের যে নির্দেশক ভাব, সেই নির্দেশক ভাবের অতীতকালের প্রসঙ্গে। চর্যাপদের এই যে অতীতকালের যে প্রসঙ্গটি রয়েছে, সেই অতীতকালে ক্রিয়াপদের অতীতকাল অবশ্যই নির্দেশক ভাবের, এই অতীতকালের প্রসঙ্গটিও দুটি শ্রেণীতে বিভক্ত, অর্থাৎ একটা মৌলিক অতীতকাল আর একটা হচ্ছে অতীতকালের কৃদন্ত রূপ। চর্যাপদের ভাষায় যে অতীতকালের প্রসঙ্গটি রয়েছে বা অতীতকালের পদের প্রসঙ্গটি রয়েছে মূলত সমাপিকা ক্রিয়াপদের নির্দেশক ভাবের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যায় যে মৌলিক অতীতের পদ চর্যাপদের সমাপিকা ক্রিয়ার মধ্যে একেবারেই লুপ্ত। যদিও দেখা যায় যে সংস্কৃত থেকে জাত নাসিত, সংস্কৃত থেকে জাত নাসিত যে পদটি রয়েছে, সেই পদটি থেকে নাহি নামক একটি পদ পাওয়া যায় চর্যাপদের মধ্যে। তবে সেটা কিন্তু ক্রিয়াপদ রূপে পাওয়া যায় না, পাওয়া যায় অব্যয় রূপে। পাওয়া যায় কী রূপে? অব্যয় রূপে পাওয়া যায়। তাহলে চর্যাপদের যে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদের নির্দেশক ভাবের অতীতকালের রূপটা কেমন? বলাই বাহুল্য, সেটা হবে কৃদন্ত রূপ। তবে এই কৃদন্ত রূপ মানে গঠনমূলক রূপ, এই গঠনমূলক রূপটা দুটো ভাগে বিভক্ত। সেটা কি? একটা হচ্ছে যে ল প্রত্যয় যুক্ত, আর একটা হচ্ছে ল প্রত্যয় বিহীন। তাহলে চর্যাপদের যে সমাপিকা ক্রিয়াপদ, সেই সমাপিকা ক্রিয়াপদের নির্দেশক ভাবের যে অতীতকাল, সেই অতীতকালের কৃদন্ত রূপের দুটো ভাগ পাওয়া যাচ্ছে, অর্থাৎ কৃদন্ত রূপটি দুভাবে গঠিত হয়। একটা হচ্ছে ল প্রত্যয় যুক্ত হয়ে, আর একটা হচ্ছে ল প্রত্যয় বিহীন হয়ে। তবে এই ল প্রত্যয়হীন যে অতীতকালের রূপ, যে কৃদন্ত রূপটা, তার একাধিক বৈচিত্র্য লক্ষ্য করা যায় বা একাধিক রূপ লক্ষ্য করা যায়।
মূলত যে এই যে ল প্রত্যয়হীন যে অতীতকালের যে সৃষ্টি বা অতীতকালের যে রূপটা, তা মূলত কয়ে তয় অর্থাৎ ত প্রত্যয়, সংস্কৃত ত প্রত্যয় থেকে জাত হয়। তবে বললাম একাধিক রূপ পাওয়া যায়, যেমন হচ্ছে প্রবিষ্ট থেকে পৈঠা, কি বললাম, প্রবিষ্ট থেকে পৈঠা। একই সঙ্গে হচ্ছে দৃষ্ট থেকে দিঠা, নষ্ট থেকে নঠা ইত্যাদি। আর ল প্রত্যয় যুক্ত হয়ে যে সমস্ত অতীতকালের রূপগুলো সৃষ্টি হয়েছে সেগুলো হচ্ছে যেমন জিতেলো, মেলিলো বা মেলিলি, মেলিলিটা স্ত্রীলিঙ্গ অবশ্যই, পড়িলা, আইলা, ভরিলি, লাগেলি, এখানে স্ত্রীলিঙ্গ যুক্ত যে স্ত্রী প্রত্যয় যুক্ত যে পদগুলো সেগুলোর কথাও উল্লেখ করা হলো। যাই হোক, এরপরে আসি আমরা অনুজ্ঞা ভাবের প্রসঙ্গে। আধুনিক যে বাংলা, মানে এখনকার যে বাংলা, তাতে বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল উভয় কালেরই অনুজ্ঞা রূপটি আমরা পাই। বর্তমান অনুজ্ঞা, ভবিষ্যৎ অনুজ্ঞা প্রত্যেকটি আমরা পাই। কিন্তু চর্যাপদের যে সময়কালের রচনা, চর্যাপদগুলো, সেই সময়ের যে ভাষা, তাতে শুধুমাত্র বর্তমানকালের অনুজ্ঞা রূপটাই পাওয়া যায়। আর ভবিষ্যৎ অনুজ্ঞার অর্থটা কিভাবে প্রকাশিত হতো, যে ভবিষ্যৎ অনুজ্ঞার অর্থ প্রকাশিত হতো নির্দেশক ভবিষ্যতের অর্থের মধ্য দিয়ে। মূলত চর্যার ভাষায় মধ্যম পুরুষে বচনভেদে দুরকম অনুজ্ঞার রূপ পাওয়া যায়। বলা হলো কি, যে চর্যার ভাষায় যে মধ্যম পুরুষ, সেই মধ্যম পুরুষে হচ্ছে বচনভেদে দুরকম অনুজ্ঞার কথা জানতে পারা যাচ্ছে, বা দুরকম অনুজ্ঞার রূপ লক্ষ্য করা যায়। সেগুলো কি কি? এক বচনে হচ্ছে পুচ্ছ, অচ্ছ, জান অর্থাৎ বর্গীর জয়াকার মূর্ধন্য, হহি, হয়কার হয়ে দীর্ঘি ইত্যাদি। এটা হচ্ছে এক বচনে, বচনভেদে বলা হয়েছে। আর বহু বচনে কি কি পাওয়া যায়? যথা অচ্ছহু, লেহু, পুচ্ছহু ইত্যাদি। এরপরে আসি চর্যাপদের যে অসমাপিকা ক্রিয়াপদ, সেই অসমাপিকা ক্রিয়াপদের প্রসঙ্গে। চর্যাপদের অসমাপিকা ক্রিয়ার রূপ মূলত ত্রিবিধ। কি কি? একটা হচ্ছে যে লব্যর্থক। লব্যর্থক বলতে কি বুঝি? লব্যর্থক হচ্ছে যেটাকে আমরা বলি আধুনিক ভাষায়, সেটা হচ্ছে ইয়া। আধুনিক ভাষায় হচ্ছে ইয়া, লব্যর্থক গেল। দ্বিতীয়টি হচ্ছে ভাবার্থক অর্থে, আর তৃতীয়টি হচ্ছে তুমর্থক বা সত্রার্থক অর্থে। এই তুমর্থক বা সত্রার্থক বলতে যেটা আধুনিককালে বলে ব্যবহার করা হয় ইতে যোগ করে, ওটা হচ্ছে তুমর্থক বা সমর্থক, এই সত্রার্থক। এবার আমরা লব্যর্থক বা ইয়া প্রত্যয় যোগে যে চর্যাপদের অসমাপিকা ক্রিয়ার পদের রূপ যে গঠিত হতো, তার উদাহরণ দুটো একটা দেখব। মূলত সেগুলো ল প্রত্যয় বিহীন, প্রথমেই বলে রাখা ভালো। যেমন উদাহরণগুলো কি কি? দুহি, পুচ্ছি অ, বিবাহি আ। প্রত্যেকটাই দেখা যাচ্ছে যদি আধুনিক অসমাপিকা ক্রিয়াপদের রূপ এগুলো দিকে তৈরি করা যায়, তাহলে দেখা যাবে শেষে ইয়া প্রত্যয় যুক্ত হয়েছে। কিন্তু চর্যাপদের ভাষা যে সময়কালে রচিত, সেই সময়কালেই রূপ ছিল এটা, যে পুচ্ছি অ, বিবাহি আ, দুহি ইত্যাদি, যেগুলো হচ্ছে আধুনিকে ইয়া প্রত্যয় যুক্ত। এবং তখনকার ভাষায় বলা হতো এগুলোকে লব্যর্থক, ল বয়জফালা থয়েরে ক, লব্যর্থক। এরপরে আসি ভাবার্থক অর্থ, অর্থাৎ ভাবার্থক অর্থযোগে যে অসমাপিকা ক্রিয়াপদের যে রূপ, সেই রূপটির প্রসঙ্গে। এক্ষেত্রে এই পদগুলোর ক্ষেত্রে ইলে প্রত্যয়টা যোগ হতো। যেমন আমরা লব্যর্থকে জানলাম ইয়া প্রত্যয় আধুনিকে, ভাবার্থকে হচ্ছে আধুনিকে ইলে প্রত্যয়, এবং তুমর্থক বা সত্রার্থক যেটা, সেক্ষেত্রে হচ্ছে আধুনিকে ইতে প্রত্যয়। ইলে প্রত্যয় যুক্ত হয়ে চর্যাগামের ভাষার মধ্যে যে সমস্ত অসমাপিকা ক্রিয়াপদ গঠিত হয়েছিল, সেগুলোর উদাহরণ দুটো একটা আমরা দেখি। যেমন চড়িলে, ভইলে, ওই সাংখ্য মতো চড়িলে, এই যে চড়িলে পদটি, এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়াপদ ভাবার্থক অর্থে। তারপরে ভইলে, ভইলে ক্রিয়াপদ কি হচ্ছে? অসমাপিকা ক্রিয়াপদ, এবং এটিও হচ্ছে ভাবার্থক অর্থে। এরপরে আসি আমরা তুমর্থক বা সত্রার্থক অর্থে। তুমর্থক বা সত্রার্থক অর্থ বলতে ইতে প্রত্যয় যুক্ত হয় যেগুলোতে, এবং মূলত তা অসমাপিকা ক্রিয়াপদ গঠিত হয় তা থেকে। যেমন কি কি? চাহন্তে, আচ্ছন্তে, বুড়ন্তে। চাহন্তে চয়াকার হ দন্তন্বয় তয়ে একার। এটা যদি আধুনিক অর্থ করা হয়, এইগুলোর আধুনিক অর্থে এগুলো হচ্ছে ইতে প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে, এবং এগুলো প্রত্যেকটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়াপদ। তাহলে আমরা পেলাম হচ্ছে যে কি কি? পেলাম হচ্ছে যে পুচ্ছি অ, বিবাহি আ, এটা অসমাপিকা ক্রিয়াপদ চর্যাপদের। তারপরে পাচ্ছি আমরা যে চড়িলে, ভইলে, এগুলোও অসমাপিকা ক্রিয়াপদ, এটা ভাবার্থক অর্থে, প্রথমে একটা লব্যর্থক অর্থে। আর তৃতীয়টি হচ্ছে যে আচ্ছন্তে, বারন্তে, এই পদগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়াপদ চর্যাগানের ভাষার, এবং এটি হচ্ছে মূলত সত্রার্থক বা তুমর্থক অর্থে। তুমর্থক তয়হস্যু ম থয়রেপ ক, তুমর্থক। ও সত্রার্থক, সত্রার্থক তালুবস্য তয়রফালা থয়রেপ ক, সত্রার্থক অর্থে। তাহলে আমরা চর্যাপদের যে
ভাষা, সেই ভাষার যে অসমাপিকা ক্রিয়াপদের রূপ যেভাবে গঠিত হয়েছে এবং রূপের যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম এবং কোনগুলোকে অসমাপিকা ক্রিয়াপদ বলে সেই বিষয়টাও আমরা জানলাম। শুধু অসমাপিকা ক্রিয়াপদ নয়, সমাপিকা ক্রিয়াপদ কোনগুলো, আমরা যে নির্দেশক চর্যাপদের যে নির্দেশক ভাব তার মধ্যে যে অতীতকালের মৌলিক রূপ কৃদন্ত রূপ, ভবিষ্যৎকালের মৌলিক রূপ কৃদন্ত রূপ, বর্তমানকালের প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষের একবচন দ্বিবচন একবচন বহুবচনের যে রূপগুলো আমরা দেখলাম, এমনকি অনুজ্ঞাভাবের যে রূপগুলো দেখলাম, বলা হচ্ছে যে অনুজ্ঞাভাবের দুটো রূপের কথা আমরা জানতে পেরেছি, একটা একবচনের রূপ একটা বহুবচনের রূপ, মানে পুচ্ছ একটা পুচ্ছ হু, এরকমভাবে যে রূপগুলো আমরা জানতে পেরেছি প্রত্যেকটাই হচ্ছে এগুলো সমাপিকা ক্রিয়াপদের রূপ। এবং এখন আমরা যেগুলো জানলাম সেগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়াপদের রূপ। এরপরে আমরা আসবো চর্যাপদের ক্রিয়া বিশেষণের প্রসঙ্গ। ক্রিয়া বিশেষণ বলতে আমরা কি বুঝবো? ক্রিয়া বিশেষণ হচ্ছে যে ক্রিয়াটির ধরন, কোন ক্রিয়া কিভাবে সংগঠিত হচ্ছে, এই যে প্রত্যেকটা বিষয় যে পদের মধ্য দিয়ে বোঝানো হবে সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। বলা যায় এক প্রকার ক্রিয়ার ভাবও ক্রিয়া বিশেষণই। এই বিষয়গুলো চর্যাগানের ভাষার মধ্যে কোন অর্থে বা কী রূপে ব্যবহৃত হয়েছে, অর্থ নয় কী রূপে ব্যবহৃত হয়েছে, কিভাবে গঠিত হয়েছে সেই বিষয়গুলো আমরা জানবো। চর্যাগানের ভাষায় যে ক্রিয়া বিশেষণের রূপ তারও তিনটে রূপ পাওয়া যায়। একটা রূপ হচ্ছে কি তৃতীয়া এবং সপ্তমীর এ বলতে এ চন্দ্রবিন্দু এবং এ শুধু এ, যেটা এই বিভক্তিগুলো যুক্ত হয়ে পদ গঠিত হওয়া। যেমন ভবনয় গহন গম্ভীর বেগে বাহি, বেগে, নিতে নিতে শি আলা, ওই যে নিতে নিতে, নিতে বানানে দন্তনয়সী তয়ে এ কার, অর্থাৎ এ বিভক্তি। আবার বেগে এ বিভক্তি, দুটোই হচ্ছে ক্রিয়া বিশেষণ। এটা কিসে কিসে পেলাম আমরা? সপ্তমী এবং তৃতীয়ার বিভক্তি পদ। কি বিভক্তি? এ এবং এ বিভক্তি। আবার একটা হচ্ছে রূপ সর্বনামজাত একটা ক্রিয়া বিশেষণের রূপও চর্যাগানের ভাষার মধ্যে পাওয়া যায়। যেমন আইসো, জৈসো, তৈসো, জেতয় ইত্যাদি যে পদগুলো, এই পদগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণের রূপ এবং এগুলো হচ্ছে সর্বনাম থেকে জাত হয়েছে বা জন্ম হয়েছে এই ক্রিয়া বিশেষণের রূপগুলোর। তৃতীয়টি কি? তৃতীয়টি হচ্ছে বিশেষ্য এবং বিশেষণ পদের সঙ্গে ই, ই অ, অন্ত ইত্যাদি যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়াপদ গঠিত হওয়া। এটাও হচ্ছে ক্রিয়া বিশেষণের রূপ। কি কি? বিশেষ্য এবং বিশেষণের সঙ্গে ই, ই অ এবং অন্ত এইগুলো যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়াপদ গঠিত হয়েছে এবং এই অসমাপিকা ক্রিয়াপদ যেগুলো এই ই, ই অ অন্ত যুক্ত হয়ে বিশেষ্য এবং বিশেষণের সঙ্গে, সেগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণের রূপ। যেমন উদাহরণ আমরা দেখি, করি অ, ই অ যুক্ত হয়েছে, করি অর্থাৎ দৃঢ় করিয়, ফির করি। এই করি এবং করিয় দুটোই হচ্ছে ক্রিয়া বিশেষণের রূপ এবং দুটোই বিশেষ্য এবং বিশেষণের সঙ্গে করিয়র ক্ষেত্রে ইও প্রত্যয় যুক্ত হয়েছে এবং করির ক্ষেত্রে ই প্রত্যয় যুক্ত হয়েছে। এইভাবে ক্রিয়া বিশেষণের রূপ গঠিত হয়েছে। তাহলে ত্রিবিধ ক্রিয়া বিশেষণের রূপ আমরা পেলাম। একটা হচ্ছে সপ্তমী এবং তৃতীয়ার সঙ্গে এ এবং এ যুক্ত হয়ে বিভক্তি যুক্ত হয়ে। দ্বিতীয়টা হচ্ছে যে সর্বনামজাত যে ক্রিয়া বিশেষণের রূপ, সেখানে অসমাপিকা ক্রিয়াপদ পর্যন্ত গঠিত হচ্ছে। এবং তৃতীয়টি হচ্ছে বিশেষ্য এবং বিশেষণের সঙ্গে এ এবং এ প্রত্যয় যুক্ত হয়ে যে একটা নতুন পদ গঠিত হচ্ছে, তা হচ্ছে এই ক্রিয়া বিশেষণের রূপ চর্যাগানের ভাষার। এরপরে আসি আমরা চর্যাগানের অব্যয়ের প্রসঙ্গে। চর্যাগানের ভাষার মধ্যে যে অব্যয়গুলো পাওয়া যায় সেই অব্যয়গুলোর একাধিক রূপের কথা আমরা দেখতে পাই। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে যে একটা হচ্ছে নয়র্থক অব্যয়, সংযোগ সূচক বা নির্দেশক অব্যয়, নিশ্চয়াত্মক অব্যয়, সম্বোধন সূচক অব্যয় এবং হচ্ছে পাদপূরণমূলক অব্যয়। প্রত্যেকটার দুটো তিনটে করে উদাহরণ আমরা দেখে নিই, তাহলেই চর্যাগীতির মধ্যে ব্যবহৃত যে সমস্ত অব্যয়গুলো রয়েছে সেই অব্যয়গুলো সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট বা স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে। এবং প্রত্যেকটি অব্যয় যে একই গোত্রের মধ্যে পড়ে না, বিভিন্ন ভাগ রয়েছে, প্রত্যেক আলাদা আলাদা ভাগের অব্যয়, সেগুলো আমরা জেনে নিতে পারছি। যেমন নয়র্থক অব্যয়ের মধ্যে আমরা কী কী পাচ্ছি? সেগুলো হচ্ছে মা, ন, হহি, এগুলো হচ্ছে নয়র্থক অব্যয়। একই সঙ্গে আমরা যখন দেখছি সংযোগ সূচক বা নির্দেশক অব্যয়, সেগুলো কি কি? সেগুলো আমরা দেখছি ই, ই মানে হস্যইকার, কখনো দীর্ঘইকারও, বি, বি হচ্ছে বয়হস্যি অথবা বয় দীর্ঘী, ই, বি এগুলো হচ্ছে মূলত নির্দেশক বা সংযোগ সূচক অব্যয়। যেমন উদাহরণ একটা মানে কবিতার লাইন অর্থাৎ চর্যা গীতির লাইন হিসেবে আমরা দেখি, কা আ তরু বর পঞ্চ বি ডাল, এই যে বি, এই বি হচ্ছে সংযোগ সূচক বা নির্দেশক অব্যয়। এরপরে আসি নিশ্চয়াত্মক অব্যয়ের কথায়। নিশ্চয়াত্মক অব্যয় কোনগুলো? নিশ্চয়াত্মক অব্যয় হচ্ছে মূলত হ এবং হচ্ছে হো, হ এবং হচ্ছে হো দুটোই হচ্ছে নিশ্চয়াত্মক অব্যয়। সুই না হ, অবিদারো অ রে, এই যে সুই না হ বললাম, এই হটা হচ্ছে নিশ্চয়াত্মক অব্যয়। এরপরে আসি আমরা
সম্বোধন সূচক যে অব্যয়, সেই অব্যয়ের কথাই। সম্বোধন সূচক অব্যয় কোনগুলো? হে, রে, আল, হো, হালো, প্রত্যেকটাই হচ্ছে সম্বোধন সূচক অব্যয়। যেমন হালো বলে যে সম্বোধন করা হয়, হালো, সেটা চর্যাগানের ভাষার মধ্যে পাওয়া যায়। রে বলে যে সম্বোধন করা হয়, সেটাও চর্যাগানের ভাষার মধ্যে পাওয়া যায়। লে বলে যে সম্বোধন করা হয়, সেটি হচ্ছে চর্যাগানের ভাষার মধ্যে পাওয়া যায়। এবং মূলত এগুলো প্রত্যেকটি অব্যয়, সম্বোধন সূচক অব্যয়। এরপরে আমরা আসব সম্বোধন সূচক অব্যয়ের পরে যে পাদপূরণমূলক অব্যয়। পাদপূরণমূলক অব্যয় কোনগুলো? পাদপূরণমূলক অব্যয় হচ্ছে একটি, সেটি হচ্ছে সে, দন্ত সহায়িকার সে। এটি উদাহরণ দেখে নিই আমরা। এক সেশুন ডিনি দুই ঘরে সান্ধ্য হ, এই একের পরে সে উচ্চারণ যেটাই, সে পদটি, এটি হচ্ছে মূলত পাদপূরণমূলক অব্যয়। তাহলে চর্যাগানের ভাষার যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেই রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা আজকের ক্লাসে কি কি পেলাম? প্রথমত হচ্ছে সমাপিকা ক্রিয়াপদ এবং তার নির্দেশক ভাব, এবং সেই নির্দেশক ভাবের একাধিক রূপ, অতীতকালের, বর্তমানকালের, ভবিষ্যৎকালের এবং অনুজ্ঞাভাবের রূপগুলোও দেখতে পেলাম। সেই সঙ্গে আমরা জানলাম চর্যাগানের ভাষায় যে ত্রিবিধ অসমাপিকা ক্রিয়াপদের রূপ, চর্যাগানের ভাষার মধ্যে ত্রিবিধ ক্রিয়া বিশেষণের রূপ, আর অব্যয়েরও একাধিক রূপ আমরা পেলাম চর্যাগানের ভাষার মধ্যে। কত রকম অব্যয়ের রূপ পেলাম? আমরা পেলাম নয়ার্থক অব্যয়ের রূপ, আমরা পেলাম পাদপূরণমূলক অব্যয়ের রূপ, আমরা পেলাম সংযোগ সূচক বা নির্দেশক অব্যয়ের রূপ, নিশ্চয়াত্মক অব্যয়ের রূপ এবং হচ্ছে সম্বোধন সূচক অব্যয়ের রূপ আমরা চর্যাগানের যে ভাষা, সেই ভাষার মধ্যে পেলাম। তাহলে আমাদের চর্যাগানের ভাষার যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, আমাদের পূর্ববর্তী ক্লাস এবং এই ক্লাসটি, এই দুটি ক্লাসের মধ্য দিয়ে আমরা সম্পূর্ণ রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো জেনে নিতে পারলাম। এবং বলা বাহুল্য, এই রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে মূলত চর্যাগানের ভাষার যে রূপে গঠিত হয়েছে, অর্থাৎ গঠনমূলক যে রূপ, সেই রূপগুলো আমরা কিন্তু পরিষ্কারভাবে জেনে নিতে পারলাম। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের ক্লাসটি থেকে নতুন কিছু তথ্য আপনারা পেয়েছেন। আমাদের পরবর্তী ক্লাসে চর্যাগানের ভাষার যে বাক্য রীতি, সেই রীতিটার প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। যাদের এই চর্যাগানের ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়েও আমাদের ক্লাস রয়েছে, সেই ক্লাসটি আমাদের চ্যানেলেই দেওয়া আছে। যারা এখনও পর্যন্ত দেখেননি, এই রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের ক্লাসটি দেখছেন, তারা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের ক্লাসটি একবার দেখে নেবেন, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। বাক্যরীতির যে প্রসঙ্গটি, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। যাদের যেখানে যেখানে সংশয় আছে বলে মনে হচ্ছে বা যেখানে যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব যে সেই বিষয়গুলোকে ঠিকঠাকভাবে বুঝিয়ে দেওয়ার পরবর্তী কোনো একটা ক্লাসে। ধন্যবাদ, ভালো থাকবেন।